আজকে আমরা আলোচনা করব টাইপ টুলস নিয়ে। টাইপ টুলস হচ্ছে এই যে এটা হচ্ছে টাইপ টুলস, এর বিভিন্ন অংশ আছে, অনেকগুলো টাইপ। তো আমি এই প্যানেলটাকে এখানে নিয়ে আসি কাজের সুবিধার জন্য। আচ্ছা, তো টাইপ টুলস এর মধ্যে অনেকগুলো টুলস আছে। এটা হচ্ছে নরমাল টেক্সটের জন্য, এটা হচ্ছে এরিয়া টেক্সটের জন্য এরিয়া টাইপ টুলস, এটা হচ্ছে পাথ, কোন একটা লাইনের উপরে বা কোন একটা অবজেক্টের পাথের উপর থেকে আমরা লিখি। এরপরে আসছে ভার্টিক্যাল টাইপ, মানে খাড়া এরকম নিচের দিকে লেখার জন্য। এরপর হচ্ছে ভার্টিক্যাল পাথ, কোন অবজেক্টের এই যে এরকম নিচের দিকে লেখার জন্য। এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ। আর আরেকটা হচ্ছে টাচ টাইপ টুলস। এগুলোর প্রত্যেকটা অংশই আমরা আজকে দেখব খুব ভালোভাবে। আপনার মনোযোগ সহকারে জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। তো প্রথম অংশ হচ্ছে এরিয়া টাইপস টুল, ডিফারেন্ট অবজেক্টের এরিয়ার মধ্যে কিভাবে আমরা টাইপ করব। এরপরে আসছে টাইপ অন এ পাথ, এই টুলটা এই যে এর মাধ্যমে ডিফারেন্ট যে শেপস আছে সেই শেপস এর যে আউটলাইন আছে বা পাথ তার উপরে কি করে লিখতে হয়। এরপরে আমরা দেখব টাচ টাইপ টুল, টেক্সটের মধ্যে কোনো বিশেষ অংশকে বড় করা, ছোট করা, অ্যালাইন করা, রোটেট করা, এই কাজটা করা যায় মানে একটা স্পেসিফিক অ্যালফাবেটের উপরে। এরপরে আমরা একটা এইরকম দেখব যে লোগোর ভিতরে কি করে টাইপ করতে হয়। এরপরে টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সটগুলোকে আমরা সুন্দর ডেকোরেট করার জন্য কিভাবে সাজাতে পারি। এরপরে আসছে ডিফারেন্ট জাস্টিফিকেশন। এরপরে আসে ইনডেন্টিং, লেখা পেজের ডানে বায়ে একটু সরিয়ে নেওয়া। এরপরে আসছে নাম্বারিং, লেখাকে কিভাবে আমরা নাম্বার করে সেটাকে আমরা অ্যালাইন করব। তো আমরা একটা একটা করে দেখি, সবাই মনোযোগ সহকারে জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা, একসাথে আইটি গুরুতে। প্রথমে যেটা আসছে আমাদের টাইপ টুল। নরমালি এই টাইপ টুল যখন আমরা সিলেক্ট করি, একটা ক্লিক করলে যে লরেন ইপসম একটা বিল্ট ইন টেক্সট এখানে চলে আসে। এটা 20 ভার্সনের পরের গুলোতে রেডিমেড পেয়ে যাবেন। আর এর আগের যারা ভার্সন ইউজ করেন সেগুলোতে কিন্তু কিছু আসবে না, আপনাকে টাইপ করতে হবে। এটা হলো দুটো ওয়ার্ড মিনিমাম দিয়ে সে একটা শব্দ লিখছে। আর এখানে আমরা যদি এভাবে জিনিসটাকে ব্যবহার করি, টাইপ টুল সিলেক্ট করার পরে আমরা যদি একটা এরিয়া সিলেক্ট করে দেই তাহলে সে অনেকগুলো লেখা একসাথে লিখে ফেলছে। এই হচ্ছে দুটো প্রসেস। দেন এখানে আবার কিছু সমস্যা হয় আমাদের বাংলা লেখার ক্ষেত্রে। আমরা যখন বাংলা লিখি বা অনেক জায়গা থেকে বাংলা কপি করে নিয়ে আসি, তখন আমাদের এই লেখাটা এরকম মাঝখানে কিছু গার্বেজ ফন্ট চলে আসে। তো আমরা যদি এটাকে আমরা এডিট মেনুতে যাব, এরপরে প্রেফারেন্স, সেখান থেকে টাইপ, সেখানে গিয়ে আপনাকে এই যে শো ইন্ডিক অপশন, এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে। আরেকটা হচ্ছে শো এশিয়ান অপশন। হ্যাঁ, এখানকার বাংলার জন্য আমরা শুধু এটাকে ব্যবহার করি। তো আমরা সিলেক্ট করে দিতে পারি। আমরা যে অপশনস গুলো ওখানে নিয়ে আসছি, এই যে এখান থেকে এই অপশন গুলো এখন এখানে শো করে। এই যে এটা হচ্ছে অ্যাডব এভরি লাইন কম্প্রেশন, সিঙ্গেল লাইন কম্প্রেশন, এই যে আলাদা আলাদা কম্প্রেশনস করে দিচ্ছে। ওকে, তো এটা অনেক সময় আমরা দেওয়ার পরও ঠিক হয় না, তখন এটাকে নতুন করে আবার ওপেন করে নিতে হয় আমাদের। তো লেখাগুলো এরকম সলভ হয়ে যাবে। এখানে এরকম ডিফারেন্ট অপশন পেয়ে যাবেন। অপশন পেয়ে জাস্ট আপনি কোন লেখাটা কিভাবে করবেন সে অনুযায়ী জিনিসগুলোকে এনাবল করিয়ে দিবেন। এটার একটাই সলিউশন এখান থেকে আছে। জাস্ট এটা এনাবল করার পরে এই যে ল্যাঙ্গুয়েজ অপশনস আছে, যদি আমি এটা দিয়ে দেই তাহলে দেখবেন এখানে আবার অপশন চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এখানে এরকম অনেকগুলো অপশন চেঞ্জ হয়ে যায়। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা দেখব এই যে এখানে আরেকটা এরকম প্রবলেম করে, আমরা যদি কোনো ভার্টিক্যালি টেক্সট লিখি, জাস্ট এরকম অনেক সময় এরকম আসে না, অনেক সময় এটা অফ থাকে। যেমন আমরা এখান থেকে যদি এই টেক্সটটা আমরা সিলেক্ট করি, আমরা ওখান থেকে ওই এনেবল অপশনস গুলো চুজ করে দিয়ে আসতে হবে। টাইপ মানে এটা এনডি, তাহলে আপনি এখানে অনেকগুলো অপশনস পাবেন। তখন এগুলো অফ করে দিলে আবার এগুলো ঠিক হয়ে যায়। অনেক সময় নরমালি এই লেখাগুলো এরকম আসবে, অনেক সময় এরকম আসে না, অনেক সময় এটা পাশাপাশি চলে আসে। পুরোনো ভার্সন গুলোতে এই সমস্যাগুলো দেখা যায়।
এবার আসি আমরা এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলটা হচ্ছে যেটা আমরা এখানে রাখি। এরিয়া টাইপটা হচ্ছে যেমন ধরুন আমি একটা রেক্টেঙ্গেল শেপ আঁকলাম এবং একটা ওভাল আঁকলাম অথবা একটা স্টার আঁকলাম বা পলিগনাল ডিফারেন্ট শেপ। এগুলোতে লিখতে গেলে আমাদেরকে এই যে এরিয়া আছে, এরিয়ার যে কোনো একটা পাতের মধ্যে ক্লিক করলেই আমরা এটা পেয়ে যাবো। আমাদেরকে কিন্তু ওর এই যে এইটা সিলেক্ট করতে হবে। এরিয়াটা ভিতরে ক্লিক করলে কিন্তু হবে না, এখানে লেখা আছে ইউ মাস্ট ক্লিক অন নন কম্পাউন্ড নন মাস পাথ। হ্যাঁ, তো যেমন ধরুন আপনি এই যে এখানে এই যে পাতের মধ্যে ক্লিক করবেন, এক্সাক্ট এই যে লাইনটার মধ্যে করতে হবে আপনাকে। এই যে জাস্ট লেখাটা ওই শেপের মতো হয়ে যাবে। আবার যদি আমরা এই গোলটার উপরে করি, এটা কিন্তু ভিতরে করলে হবে না, এক্সাক্ট পাতের উপরে করি, তাহলে আপনি এই লেখাগুলো এরকম দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এর পরে আসছি লাইভ টাইপ অন এ পাথ। হ্যাঁ, টাইপ অন এ পাথ 3 নম্বর অপশন যেটা আমাদের। তো আমরা যদি কোনো পাথের উপরে টেক্সট টাইপ করতে চাই, ধরুন আমি আবার ওই শেপ গুলো ড্র করি, একটা রেক্টেঙ্গেল আঁকলাম এখানে, এইটা দিয়ে আমি এটা চুজ করব। জাস্ট এই যে পাথের উপরে, পাথের চারদিক থেকে লেখাটা এরকম সিরিয়ালি চলে আসবে এবং সেটা যদি একটা রাউন্ডেড কর্নার হয় সেটা আমি ইরেজ করে দিই। আমরা যদি একটা ওভাল তৈরি করি, ইভেন এই পাতা যদি এরকম থাকে তাহলে জাস্ট এরকম লেখা আসবে। আবার আমি যদি একটা লাইন তৈরি করি, সে ধরুন একটা লাইন টানলাম, পরে এটাকে আমি বাঁকা করি, করি যে কোনো শেপ চেঞ্জ করি বা যেদিকে করি, এই লাইনের উপরে কিন্তু আমরা এটা লিখতে পারবো। এই যে সোজা লাইনের উপরে লেখাটা এরকম হয়ে গেল। আবার আমি যদি চাই ব্রাশ দিয়ে একটা লাইন তৈরি করেছি, সেখানেও আমরা এই যে এরকম লিখতে পারবো। মানে যেই ধরনের আমার পা থাকুক না কেন সেই অনুযায়ী লিখতে পারবো। এবং এই যে শেপ গুলো যদি আমার কাটা অংশ থাকে ডিফারেন্ট ওয়েতে, যেগুলো আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি আপনাদের, এই যে এরকম শেপে কিভাবে কোনো একটা অংশকে বাদ দিয়ে ফেলা হয়। যদি কেউ দেখে না থাকেন, প্লেলিস্ট থেকে ওটা দেখে নেবেন। এবার আসি আমরা টাস্ক টাইপ টুল। এটা কিভাবে কাজ করে, ধরুন আপনি একটা এরিয়ার মধ্যে কোনো টেক্সট লিখেছেন। অনেক সময় আমরা ডিফারেন্ট ম্যাগাজিন গুলো বা আমরা দেখি যে প্রথম ক্যারেক্টারটা বড়, তো সেটা চাইলে আমরা এটা দিয়ে এই যে কোনো একটা অ্যালফাবেটকে এরকম বড় করে ফেলতে পারি, ঠিক আছে। অথবা কোনো একটা অ্যালফাবেটকে আমি বড় করে এটাকে এই যে রোটেট করে দিলাম, যে এরকম স্টাইল করে ফেলতে পারি, বা মাঝখানে কোনো একটাকে আমরা করে দিতে পারি। অনেক সময় আমরা টাইপোগ্রাফি তৈরি করার সময় আমরা এরকম করি। যেমন ধরুন আমি নরমালি টাইপ করছি যে লরেন ইপসম, এখন আমি টাস্ক টাইপ টুলস এর মাধ্যমে এই যে এলটা এটাকে একটু লম্বা করে দিলাম, আর এই এমটাকেও একটু লম্বা করে দিলাম। এই যে একটা সিঙ্গেল অক্ষরকে আমি লম্বা করে দিলাম, বা এই ইউটাকে একটু আমি রোটেট করিয়ে দিলাম। এই যে এরকম এই স্টাইলিশ অপশনস তৈরি করার জন্য আমরা এইভাবে টাস্ক টাইপ টুল, মানে প্রতিটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে আমরা এইভাবে ঠিক করে নিতে পারি। আশা করি সবাই জিনিসটা ক্লিয়ার করেছেন। এবার আমরা দেখব এই যে পাতের উপরে আমি ধরুন এরকম একটা লোগো যদি তৈরি করতে চাই, এটা কিছুই না, সিম্পল। এখানে এটা আমরা ক্লাস করেছি কিভাবে এরকম লোগো বা আইকন তৈরি করতে হয়। আপনি জাস্ট পাপি তৈরি করি, এই দুটোকে পা ফাইন্ডারের মাধ্যমে আমি মাঝখানের অংশটা নিয়ে নিলাম। তো এটাকে জাস্ট রোটেট করে একটা বানালাম, দেন আরেকটা কপি করলাম, কপি করে এটাকে এর পাশে রোটেট করিয়ে দিলাম। এইভাবে সিমিলার ইতে নিয়ে আসুন। আচ্ছা, আরেকটা কপি করি। তো যে ধরুন এরকম একটা ডিজাইন আপনি তৈরি করলেন, এক্সাক্ট সিমিলার। এরপরে ধরুন এখানে বাইরের দিকে একটা বাউন্ডিং আছে, ভিতরে একটা সার্কেলস আছে। তো আমি একটা ওভাল তৈরি করি, তো এটাকে স্ট্রোক কালার দিয়ে দিই, আর সেম জিনিসটাকে আমি আরেকটা কপি করে ডুপ্লিকেট করে এটাকে ছোট করে দিই, যে এর ভিতরে জিনিসটা সেন্টার ইন্ডেক্সে থাকবে, আর এটাকে আমরা করে দেই। আর এই তিনটাকে সিলেক্ট করে অ্যালাইন, মাঝখানে এটা ডিস্টার্ব করছিল। যদি ধরুন এখন আপনি চাচ্ছেন এই পাশে জিনিসটা লিখ, ঠিক আছে, তাহলে আপনাকে কি করতে হবে, এক্সাক্ট সেম এরকম কপি করে নিয়ে আসি, ডানে সরাই, এইটার উপর থেকে আপনি লিখবেন। এই যে এর উপর থেকে আপনি লিখবেন, এই পাতের উপর থেকে। তো এটাকে আমরা তখন কি করব, একটু বড় করে দিব, যাতে এটা যদি আমরা এখানে রাখি এবং আরেকটু ছোট করি, যাতে ওর উপর থেকে লেখাটা হয়। তো আপনি এই যে পাতের উপরে জাস্ট একটা টেক্সট লিখলেন, এই নিচের এগুলো আমি মুছে দেই, এগুলো আমার দরকার নেই। ধরুন আমার লেখাটা এই পর্যন্ত আছে, তাহলে এটা হলো একটা অংশ। এরে আমি আবার কপি করে পরের অংশটা দেখাবো কিভাবে ওটা করতে হয়। তো এইটা ধরুন আপনি এই যে নিয়ে এখানে রেখে দিলেন। আমরা চাইলে একটু
বড় করে নিতে পারি যেন দেখতে একটু লাগে, লুক্রেটিভ লাগে, যেমন এই যে সুন্দর ওর পাতের মধ্যে এই লেখাটা চলে আসছে। আবার এই যে আমরা এটা দেখলাম এই লেখাটা, এখানে কিন্তু একটা হ্যান্ডেলার আছে যেটা দিয়ে কিন্তু আমরা লেখাটাকে এরকম ঘুরিয়ে ফেলতে পারি। যেমন ধরুন নিচে আরেকটা লেখা লিখেছেন আপনি বা উপরেই লিখেছেন, লিখে এরকম ঘুরিয়ে দিবেন। ঘুরিয়ে দেওয়ার পর এর ভিতর দিকে এই লেখাটা তো এখন বাইরের দিকে, এটাকে আমরা চাইলে এই যে এর হ্যান্ডেল ধরে এই যে লেখাটাকে আমরা ভিতরে নিয়ে নিতে পারি। যে এখন কিন্তু ভিতরে আছে, এই ভিতর থেকে আমরা এটাকে নিয়ে নিতে পারি। যে একটু ভিতরে টান দিলে ভিতরে চলে আসবে। ওকে, তাহলে লেখাটা আমার নিচের দিকে এরকম হলো। আমি এখানে আরেকটু কমিয়ে দিই, ধরুন অতগুলো থাকবে না। আর এটাকে আমি এটা ধরে এই যে একটু ঘুরিয়ে দিলাম। ওকে ফাইন, এই যে লেখাটা এখন এরকম আসছে। তাহলে এটাকে আমরা কি করব, এই যে এভাবে নিচের দিকে রাখবো। নিচের দিকে রেখে একটু বাইরের এরিয়াটা বাড়িয়ে নিব। অনেকে যেটা করেন কি, একটা অংশে করার পরে এই ঝামেলাগুলো তৈরি হয়। তাহলে জিনিসটা আমার এখান থেকে শুরু হয়, এইভাবে একটা লেখার শেপ তৈরি হয়ে গেল। এটা আমরা সুন্দর করে প্রয়োজন অনুযায়ী যতটুকু কাছাকাছি থাকবে ততটুকু ভাবে আমরা অ্যাডজাস্ট করে নিব, মানে যেন এটা সিমিলার সাইজের হয়। যেমন এখানে সাইজ যদি একটু হয়, আপনি একটু ওটা এরকম থাকবে, আর এটাও এই বরাবর হবে। এটাকে সিলেক্ট করে এদিক থেকে একটু আমরা বাড়িয়ে নিতে পারি। বাড়িয়ে নিয়ে আমরা অ্যাডজাস্ট করে দিলাম, যেমন নিচের দিকে একটু এরকম করে দেবো। তাহলে পুরো একটা রাউন্ডিং শেপ চলে আসে। উপর থেকে কিছু অংশ আবার এই আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা আসবো টেক্সট অ্যালাইনমেন্ট। হ্যাঁ, যে কোনো টেক্সটকে আপনার ডেকোরেট করতে গেলে কিছু অ্যালাইনমেন্ট প্রয়োজন। ধরুন আমি এখানে কিছু লিখলাম, আবার সেম জিনিসটাকে আমি এরকম 3টা কপি করে নেই। নর্মাল আমরা যখন টাইপ টুলসে যাই বা কোনো কিছু লিখি, এর নির্দিষ্ট আলাদা অ্যালাইন আছে। আর উপরে আমরা যে অ্যালাইনটা দেখেছি ওটা হলো অবজেক্ট অ্যালাইন। এখানে দেখেন লেফট, সেন্টার, রাইট, আর এগুলো হলো সব জাস্টিফিকেশন, 4টা আলাদা আলাদা স্টাইলে। এখন আমার এটা লেফট অ্যালাইন আছে। আমি যদি মাঝখানেরটা দেই, লেখাগুলো সেন্টার বরাবর অ্যালাইন হচ্ছে। আর যদি এটা দেই, এটা রাইট অ্যালাইনমেন্ট, রাইট সাইডটা সমান করছে, এই পাশটা রাখা আছে। এখন আমি যদি জাস্টিফাই করি, এখানে দেখুন লেখাগুলো পুরো এরিয়ার সব দিকে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং নিচের লাইনটা লেফটের দিকে হবে। আবার যদি এটাও আমরা অ্যাডজাস্ট করি, তাহলে নিচের একবার সবার শেষে যে লাইনটা থাকবে বা ওয়ার্ডটা থাকবে সেটা সেন্টারে চলে আসবে। আর এটা দিলে রাইট সাইড থেকে পুরো লেখাটা জাস্টিফাইড, বাট শেষের অংশটা রাইটের দিকে থাকবে। আর এটা হচ্ছে ফুল প্লেজেড, এটা পুরো এরিয়াটাতেই করে দিবে। তো এই জন্য এটাকে ওভারকাম করার জন্য আমরা এই অ্যালাইনটাকে ব্যবহার করি, যেন এটা লেফট সাইডে থাকে অথবা রাইট সাইডে থাকে। আশা করি সহজে বুঝতে পেরেছেন। এবার আসি আমরা জাস্টিফাইড, যেটা এই অংশটা আমরা দেখলাম। এখন আমরা আসবো ইনডেন্টিং। এই ইনডেন্টিং জিনিসটা হচ্ছে যেমন এই লেখাটা আছে, এটাকে এই মার্জিন থেকে একটু সরিয়ে দেওয়া। যেমন ধরুন আমি যদি একটা লেখা লিখি, এখানে আমার কিছু লেখা আছে, প্যারার মতো করে নেই। এই যে লেখাগুলো আছে, পুরো জিনিসটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখবেন এই যে এরকম ইনডেন্ট আছে, লেফট ইনডেন্ট। আমি যদি এখানকার একটু পয়েন্ট বাড়াই, যে লেখাগুলো মার্জিন থেকে একটু সরে আসছে। আবার এটাকে আমি অ্যালাইন করলে এটা কিন্তু লেফট অ্যালাইনে আছে। ওকে, আবার আমরা চাইলে এই যে রাইটের দিকেও কিছু ভিতরে ঢুকিয়ে দিতে পারি। এটা কাইন্ড অফ মার্জিনের মতো। এই যে এই পাশ থেকে একটা অংশ এই যে আমাদের ইনডেন্ট হচ্ছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ফার্স্ট লাইন ইনডেন্ট। হ্যাঁ, অনেক সময় আমাদের ডিফারেন্ট প্যারা তৈরি করতে হয়, যেমন এই যে প্রথম লাইনটা একটু ভিতরের দিকে থাকে, আবার প্রথম লাইনটা একটু বাইরের দিকে থাকে। এখন এটা আমি ইরেজ করে ফেলি, আমি আবার একটা প্যারা তৈরি করলাম। সেক্ষেত্রে আমরা এখানে এই যে এই ইনডেন্টটা ফার্স্ট লাইনের জন্য, আপনি চাইলে প্রথম লাইনটাকে একটু ভিতরের দিকে দেন। এই স্টাইলগুলো একটা সময় ব্যবহার করা হতো। হ্যাঁ, আর এটার কিন্তু সামনের দিকে নাই, সেক্ষেত্রে আমরা এটাকে মাইনাস করে দিতে। এটা একটা ট্রিকি, এই যে মাইনাস করে দিলে ওই যে বাইরের দিকে চলে আসবে। সরি, আমি ভুল জায়গায় দিয়েছি। এটা হবে এই জায়গাটা, এই যে লাইন ইনডেন্ট, এই জায়গাটা আপনি যদি মাইনাস দিয়ে এন্টার দেন, তাহলে এই লাইনটা একটু বাইরের দিকে চলে আসবে, মূল ইনডেন্ট। আশা করি আমরা এগুলো আমাদের বড় ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে এই জিনিসগুলো খুব ভালো ভূমিকা পালন করে। এবার আসি আমরা নাম্বারিং এর। আমাদের অনেক সময় এই যে জিনিসটা আমরা দেখলাম, এটা নাম্বারিং এর ক্ষেত্রে প্রযোজ্য হয়। তাহলে আমরা একটা অনেকগুলো প্যারা তৈরি করি, এগুলোকে আমি রিসেট করে দিই, সব 0। আমাদের অনেক সময় প্যারা মার্কিং এর ক্ষেত্রে নাম্বারিং করা লাগে। এই নাম্বারিং গুলো যখন আমরা বসাতে যাই তখন একটা সমস্যা হয়। সমস্যাটা কি? যেমন ধরুন এখানে আমি একটা নাম্বার বসালাম, এই যে অটোমেটিক্যালি এটা কিন্তু এরকম
ইনডেন্ট হয়ে যায়। হ্যাঁ, বাট অনেক সময় যেমন এই জিনিসটাকে আপনি নাম্বার দিয়েছেন, শুধু এই লেখাটাকে আপনি একটু এই যে এখান থেকে বাড়িয়ে নেবেন, বাড়িয়ে নিয়ে এটাকে মাইনাস, তাহলে লেখাটা আসছে, মার্জিন গুলো বাইরে থাকবে। ঠিক এটাকে আমরা এইভাবেই করে ফেলতে পারি। যে পরের প্যারাতে দেখি, যেমন এখানে আপনি আরেকটা নাম্বার দিলেন, নাম্বার দেওয়ার পরে একটা ডট দিলেন, এখানে আমরা অনেক সময় এটা ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা চাচ্ছি এই যে নাম্বারটা বাইরে থাকবে, তখন আমরা এই জিনিসটা করে দিই, যত পয়েন্ট ভিতরে নিব এরপর ওটাকে মাইনাস করে দিলে ওটা ঠিক বাইরে থাকবে। এই যে নাম্বারিং সিস্টেমটা আমরা দেখলাম, এক্ষেত্রে আমাদের এই সিঙ্গেল লাইন ইনডেন্টিং বা ফার্স্ট লাইন ইনডেন্টিংটা আমাদের খুব কাজে লাগে। তো এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের টাইপ টুলস এর বেসিক এরিয়া। আমরা আরো কিছু অ্যাডভান্স ফিচার শিখবো, তো সেই জিনিসগুলো আমার পরবর্তী ভিডিওতে আসছে। আশা করি আপনারা সেটার জন্য একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আর এই জিনিসগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন, কারণ স্মার্ট টাইপিং দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর টাইপোগ্রাফি বা বিভিন্ন টেক্সট ডেকোরেশন করতে পারি। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।